পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারতকে টপকে গেল বাংলাদেশ। আওয়ামী লীগ অনেক আগেই দেশের রাজনীতিতে ফিরে এসেছে, মন্তব্য সাবেক উপদেষ্টা মাহফুজের। টানা তৃতীয়বার কমল সোনার দাম, ভরিতে কমেছে মোট 8,500 টাকার বেশি। খুলনা মেডিকেলের অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড, আতঙ্কে আইসিইউতে থাকা রোগীর মৃত্যু। ভিসা ছাড়া পর্যটকদের থাইল্যান্ডে অবস্থানের সময়সীমা কমানোর সিদ্ধান্ত। যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়াদের ইরানে গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বরকনে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দলের দুঃসময়ে লিটন দাসের সেঞ্চুরি এবং ম্যাচের শেষ ইনিংসে তাইজুল ইসলামের নেওয়া 6 উইকেটের সুবাদে সিলেট টেস্ট নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 78 রানের জয়ের মাধ্যমে অনন্য কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্তরা। ঘরের মাটিতে টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সেই সঙ্গে পাক বাহিনীকে টানা দ্বিতীয়বার ধবলধোলাই করেছে টাইগাররা। আর এ জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে হালনাগাদ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। টেবিলের বর্তমান হিসাব অনুযায়ী ভারতের শতকরা জয়ের হার 48.15%। এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলে 4টি করে জিতেছে এবং হেরেছে তারা, আর ড্র করেছে 1টি ম্যাচ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 6 নম্বরে। এদিকে 2025-27 মৌসুমে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 2টি জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে 1টি ম্যাচে আর ড্র করেছে 1টিতে। তাতেই বাংলাদেশের জয়ের হার শতকরা 58.33। টেবিলে সবার উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। 7 ম্যাচে 6টিতেই জিতেছে তারা, হেরেছে 1টি ম্যাচে। ফলে তাদের জয়ের হার 87.50%। টেবিলে 2 নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। 3 ম্যাচ খেলে 2টি জয় ও 1টি ড্র করেছে কিউইরা। এছাড়াও 3 ও 4 নম্বরে যথাক্রমে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সিলেট টেস্টের শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি নিজেদের প্রথম ইনিংসে 278 রান করেছিল বাংলাদেশ। জবাবে 232 রানে থামে পাকিস্তান, ফলে 46 রানে লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 390 রান করলে টার্গেট দাঁড়ায় 437 রানে, কিন্তু পাকিস্তান অল আউট হয়েছে 358 রানেই। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ আসলে অনেক আগেই দেশের রাজনীতিতে ফিরে এসেছে। ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মতত্ত্ব। আর সেই মতাদর্শে আবারও ঈমান ফিরে এসেছে। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো, মব সংস্কৃতির উত্থান, উগ্রবাদীদের নিরাপদ জায়গা তৈরি, সংখ্যালঘু ও মাঝারপন্থীদের ওপর হামলায় নীরবতা, এইসব আওয়ামী লীগের ফেরার পথ সহজ করেছে। মাহফুজ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলাতান্ত্রিক সিদ্ধান্ত, সংস্কার প্রশ্নে আপোষ, ছাত্র রাজনীতির লুম্পেনায়ন এবং মিডিয়া সাংস্কৃতিক অঙ্গনে হামলার ঘটনাও এই পরিস্থিতির জন্য দায়ী। তবে দ্বিতীয় পোস্টে তিনি সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং উগ্রবাদ মোকাবেলাই এখন সবচেয়ে বড় কাজ। দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। আজ সকাল 10টা থেকেই নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম কমেছে 2,157 টাকা। ফলে এখন 22 ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে 2,35,963 টাকা। গত শুক্রবার থেকে এ নিয়ে টানা 3 দফা কমল সোনার দাম। এই সময়ে মোট কমেছে প্রায় 8,747 টাকা।
বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারে সোনার দর কমে যাওয়ায় দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে। তবে সোনার দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলার জরুরি অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোরে এই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় একজন নার্স ও ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। রোগীরা আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে চলে আসেন। হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার আপাতত বন্ধ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ। হাসপাতালের স্টাফ ও রোগীরা জানিয়েছেন, ভোর 6টার দিকে জরুরি অপারেশন থিয়েটারের স্টোর রুমে আগুন দেখা যায়। অপারেশন থিয়েটারে 7 জন রোগী ছিলেন, তাদেরকে বের করা হয়। ভেতরের একজন নার্স জানালা দিয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হন। স্টোর রুমের অক্সিজেন সিলিন্ডার ও এসি বিস্ফোরণে দেওয়াল ও অপারেশন থিয়েটারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় নাসরিন নাহার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আগুনের আতঙ্কে তাড়াহুড়ো করে বেরিয়ে আসার সময় অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডাক্তার দিলীপ কুমার কুণ্ডু জানান, নাসরিন নাহার নামে এক রোগী ভেন্টিলেশনে ছিল। সেখানে মোট 15 জন রোগী ছিল। সবাইকে নিরাপদে তারা নিতে পেরেছেন, কিন্তু যে রোগীর মৃত্যু হয়েছে তার স্বজনরা নিজেরাই তাকে সরিয়ে নিয়ে যাচ্ছিল। রোগী নামিয়ে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ভিসা ছাড়া বিদেশি পর্যটকদের দেশে অবস্থানের সর্বোচ্চ সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই নতুন নীতিমালার অনুমোদন দেওয়া হয়। কোভিড মহামারীর পর চরম বিপর্যস্ত পর্যটন খাত দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে 2024 সালে বিশ্বের 93টি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়া থাইল্যান্ডে সর্বোচ্চ 60 দিন অবস্থানের একটি বিশেষ সুবিধা চালু করেছিল দেশটির সরকার। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ এবং ইউরোপের সেনজেনভুক্ত 29টি দেশ এই দীর্ঘমেয়াদী ভিসামুক্ত সুবিধার আওতায় ছিল। তবে এই সুবিধার অপব্যবহার ঠেকাতেই মূলত সরকার এখন কঠোর অবস্থানে যাচ্ছে। থাইল্যান্ডের সরকারি মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, পূর্বের দেওয়া এই বিশেষ সুবিধার সুযোগ নিয়ে অনেক বিদেশি পর্যটক নিয়মের অপব্যবহার করছেন এবং অননুমোদিত কার্যকলাপে জড়িয়ে পড়ছেন। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন কাঠামোয় ভিসামুক্ত অবস্থানের সাধারণ সর্বোচ্চ সময়সীমা 60 দিন থেকে কমিয়ে পুনরায় 30 দিনে নামিয়ে আনা হবে। এছাড়াও অপরাধ প্রবণতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় কিছু সুনির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এই সুবিধা আরও সংকুচিত করে মাত্র 15 দিন করা হবে বলে জানানো হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী গণবিয়ে অনুষ্ঠান। তবে এই আয়োজন শুধু সামাজিক অনুষ্ঠান নয়, বরং এর পেছনে রয়েছে শক্তিশালী জাতীয়তাবাদী বার্তা ও প্রতিরোধের প্রস্তুতি। বিয়েতে অংশ নেওয়া শত শত বরকনে আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। 18 মে রাতে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এই গণবিয়েতে শত শত বরকনে অংশ নেন। অনুষ্ঠানটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তরুণদের মনোবল বাড়াতে আয়োজন করা হয় বলে দাবি করেছে ইরান সরকার। ইমাম হোসেন স্কয়ারে শতাধিক যুগলের বিয়ে সম্পন্ন হয়, যা সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। গণবিয়ের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে জানফাদা, যার অর্থ আত্ম উৎসর্গ। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো পরিস্থিতিতে দেশের পক্ষে দাঁড়ানোর প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। আয়োজনে এক ভিন্ন চিত্রও দেখা যায়। বরকনেরা সামরিক বাহিনীর সজ্জিত যানবাহনে চড়ে অনুষ্ঠান স্থলে আসেন। তবে যুদ্ধ আবহের মধ্যেও বিয়ের মঞ্চ সাজানো হয় রঙিন বেলুন ও উৎসবমুখর পরিবেশে। গণমাধ্যমকে বরকনেরা জানান, দেশ যুদ্ধের পরিস্থিতিতে থাকলেও নতুন জীবন শুরু করার অধিকার মানুষের আছে। এই ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।